সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে সুস্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। এই অধ্যায়ের একটি লেকচার সম্পন্ন করেছি। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে এবং ব্যান্ডউইথ সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরো দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের গত ক্লাসে তোমাদের একটি হোমওয়ার্ক রেখেছিলাম, কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথ বুঝিয়ে লিখো। আজকে তোমাদের সাথে আমি যে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড। এই দুইটি টপিক সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আজকের আলোচনা হতে আমরা যা শিখব তা হলো ডেটা ট্রান্সমিশন মেথড কি। আমরা কমিউনিকেশন দেখেছি, তাই না? তো আমরা এই কমিউনিকেশনটা কি কি পদ্ধতি প্রয়োগ করে করা যায় সেই পদ্ধতি সম্পর্কে আমরা আজকে জানতে পারবো। তারপরে ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ আলোচনা, অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মেথড এর কতগুলো পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়াও প্রত্যেকটি মেথডের সুবিধা বা অসুবিধাগুলো আমরা জানতে পারবো। এরপরে ডেটা ট্রান্সমিশন মোড কি, এই ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ আমরা আলোচনা করতে পারবো বা জানতে পারবো। তো এই বিষয়গুলো আমরা একটু ডিটেলস শিখিয়ে আসো। তো প্রথমে আমরা জেনে নিই যে ডেটা ট্রান্সমিশন মেথড কি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কমিউনিকেশন বলতে কি বুঝি? কমিউনিকেশন বলতে বুঝি হলো যে একটা স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর করা। তাহলে একটা ডিভাইস থেকে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা বা তথ্য আদান প্রদান করাকে কমিউনিকেশন বলে। তো এই যে আমরা ডেটা আদান প্রদান করব, এটা কোন পদ্ধতির সাহায্যে আমরা ডেটা আদান প্রদান করব? একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার অথবা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যে আমরা ডেটা আদান প্রদান করব, সেই ডেটাটা আমরা কোন পদ্ধতি সাহায্যে করব, সেই পদ্ধতিটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে সহজ করে আমরা বলতে পারি যে ডেটা আদান প্রদান করার পদ্ধতি, অর্থাৎ একটা কম্পিউটার থেকে অপর কম্পিউটারে ডেটা আদান প্রদান করার পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। মনে হয় ডেফিনেশনটা ক্লিয়ার হলে কিনা আমরা একটু চিত্রের সাহায্যে একটু দেখার চেষ্টা করি। মনে করো, আচ্ছা, মনে করো এ একটি কম্পিউটার বা প্রেরক, বি একটি কম্পিউটার বা গ্রাহক বা রিসিভার। তো মনে করো এ চাচ্ছে বি এর কাছে কোনো ডেটা বা সামথিং কোনো কিছু প্রেরণ করতে। লাইক আমরা ধরে নিলাম 4টি বিট 1011, এই 4টি বিট এ থেকে বিতে ট্রান্সমিট করবে। তাহলে মনে করো যে এই 4টা বিট একটা একটা করে পাঠানো যেতে পারে, রাইট? একটা একটা করে। প্রথমে মনে করো এই যে 1 কে আমি সেন্ড করব, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, একটা একটা করে সেন্ড করব। তাহলে এইটা কিন্তু একটা পদ্ধতি, একটা একটা করে সেন্ড করা একটা পদ্ধতি। আবার আরেকজন বলতেছে স্যার একসাথে পাঠানো যায় না? হ্যাঁ, একসাথেও পাঠানো যায়। তাহলে কেউ যদি চায় তাহলে এটা এই 4টা বিটকে একসাথেও কি করা যায়? সেন্ড করা যায়। তাহলে দেখো আমরা এখানে দুইটা পদ্ধতির কথা বলেছি, তাই না? একটা হলো কি একটা একটা করে,
আরেকটা হলো যে একসাথে। তাহলে এই যে বিটগুলো আমরা আদান বা প্রদান করব যে পদ্ধতির সাহায্যে, সেই পদ্ধতিটাকে আমরা বলছি ডেটা ট্রান্সমিশন মেথড। তো আমরা ডেটা আদান বা প্রদানের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মেথড ব্যবহার করে থাকি, যেই মেথডগুলো সাহায্যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ডেটা আদান বা প্রদান করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা দেখি যে ডেটা ট্রান্সমিশন মেথড কত প্রকার এবং কি কি। ডেটা ট্রান্সমিশন মেথডকে প্রধানত দুইটা ভাগে বিভক্ত করা হয়। এক নম্বর হলো কি প্যারালাল ডেটা ট্রান্সমিশন, দুই নম্বর হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটাকে আবার তিনটা ভাগে বিভক্ত করা হয়। এক নম্বর হলো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, দুই নম্বর হলো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, তিন নম্বরে হলো আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। এই হলো তিন প্রকার। তাহলে ডেটা ট্রান্সমিশন প্রধানত দুই প্রকার, প্যারালাল ডেটা ট্রান্সমিশন, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন আবার তিন প্রকার, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস ও আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। তো আমরা এবার প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে একটু জেনে নিই। তো প্যারালাল ডেটা ট্রান্সমিশন কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্লাইডে একটা ছবি দেখতে পাচ্ছ। তো এই ছবিতে দেখো যে এখানে 8টা বিট আছে। কয়টা বিট আছে? এই যে ছবিতে লক্ষ্য করলে এখানে দেখবা যে 8টা বিট আছে। তো সেন্ডার চাচ্ছে রিসিভারের কাছে এই 8টা বিটকে ট্রান্সমিট করতে। তোমরা একটা বিষয় লক্ষ্য করছো যে 8টা বিট দেখো একই সাথে কি হচ্ছে, সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে যাচ্ছে একই সাথে। এবং আরো একটা বিষয় তোমরা লক্ষ্য করো এখানে, যে এইখানে যেটা হচ্ছে কি, তোমার হলো এই 8টা বিট যাওয়ার জন্য 8টা পাথ বা কেবল প্রয়োজন হয়েছে। অর্থাৎ 8টা কেবলের মধ্যে দিয়ে এই 8টা বিট একই সাথে রিসিভারের কাছে যাচ্ছে। তো প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডটা এরূপেই কাজ করে। অর্থাৎ যখন কি করা হয়, বাইনারি বিটগুলো একসাথে বা সমান্তরালভাবে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আদান বা প্রদান করে, তাকে সমান্তরাল ডেটা ট্রান্সমিশন মেথড বলে। তাহলে সমান্তরাল ডেটা ট্রান্সমিশনের মেথডের বৈশিষ্ট্য হলো এটা কি করবে, এক স্থান থেকে অন্য স্থানে সমান্তরালভাবে ডেটা আদান প্রদান করবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, যেমন মনে করো, কি ব্যাপার, আচ্ছা, তো যেটা হয় কি, মনে করো তোমরা দেখেছো যেমন কম্পিউটারের সাথে প্রিন্টারের ডেটা প্রদান করা। অর্থাৎ কম্পিউটার থেকে যখন আমরা কি করি, প্রিন্টারে ডেটা পাঠিয়ে আমরা কি করি, প্রিন্ট করি, তখন আসলে এই প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এই পদ্ধতিতে কি করা হয়, ডেটাগুলো প্রিন্টারে যায়, তাই না? তো এই যে স্বল্প দূরত্বের ক্ষেত্রে কিন্তু প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডটা খুব বেশি ব্যবহার করা হয়। তাহলে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডের বৈশিষ্ট্যই হলো কি, যে একসাথে ডেটা আদান বা প্রদান হয়। তোমরা একটা বিষয় লক্ষ্য করো, দেখো সাপোজ এই 8টা বিটকে যদি আমরা একসাথে পাঠাই এবং সেইটার জন্য সময় যদি লাগে 1 সেকেন্ড, এই 8টা বিটকে একসাথে পাঠাতে গেলে আমাদের সময়ের প্রয়োজন হয় 1 সেকেন্ড। তার মানে কি, এখানে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে সময়টা কম লাগে। আবার দেখো আর একটা বিষয়, 8টা বিটকে যেহেতু আমরা একসাথে পাঠাচ্ছি, কাজে ডেটা ট্রান্সমিশনের স্পিড বা গতিটা কিন্তু তুলনামূলক বেশি, তাই না? যেহেতু আমরা একসাথে প্রেরণ করতে পারছি। আবার এর কিছু অসুবিধাও রয়েছে। এর অসুবিধাটা আমরা কি বলতে পারি, দেখো তোমরা এই যে আমার 8টা বিট প্রেরণের জন্য আমার 8টা লাইন তৈরি করা হয়েছে। তোমরা চিত্রের দিকে একটু ভালো করে লক্ষ্য করো, দেখো 8টা বিট পাঠানোর জন্য আমরা 8টা কি করেছি, লাইন বা পাত তৈরি করেছি বা কেবল ইউজ করেছি। তাহলে যখন আমরা 8টা কেবল ইউজ করব, তখন নিঃসন্দেহে আমাদের খরচটা কিন্তু তুলনামূলকভাবে বেড়ে যাবে, তাই না? তাহলে কেবলের যে খরচ, সেই খরচটা কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে। কিন্তু এর সুবিধা হলো কি, যে অনেক দ্রুত ডেটা ট্রান্সমিট করা যায়।
তারপরে কি হয়, ডেটা ট্রান্সমিশনের গতিটা তুলনামূলকভাবে বেশি হয়। এক্ষেত্রে আমরা প্যারালাল ডেটা ট্রান্সমিশনটা ব্যবহার করে থাকি। তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার 16টা বিট যদি আমি প্রেরণ করতে চাই তাহলে কি আমরা 8টা লাইনের মধ্যে দিয়ে পাঠাবো? তো 16 বিটের ক্ষেত্রে কিন্তু 16টা কেবল বা পাত ব্যবহার করা যেতে পারে। তাহলে দেখো প্যারালাল ডেটা ট্রান্সমিশনের অলরেডি আমি কিছু সুবিধা বলে দিয়েছি। তাহলে একই সময়ে 8, 16 বা 32টা বিট ইত্যাদি এভাবে চলাচল করতে পারে। এবং এই ক্ষেত্রে আমাদের এতগুলোই আসলে কি হয়, পাত বা কেবলের প্রয়োজন হয়। তারপরে প্যারালাল ট্রান্সমিশনে বিট স্থানান্তর গতি সিরিয়াল ট্রান্সমিশন একটু পরে আমরা দেখব তুলনায় n গুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে 8টা বিট যেতে যদি 8 সেকেন্ড সময় লাগে, তাহলে এখানে সময় লাগবে 1 সেকেন্ড। 8টা বিট যেতে সময় লাগে 1 সেকেন্ড। এরপরে দেখো প্যারালাল ডেটা ট্রান্সমিশনের অসুবিধা। এর কিছু অসুবিধাও রয়েছে। যেমন কিছু অসুবিধার কথা আমি বললাম, যেখানে তুলনামূলক কেবল খরচটা অনেক বেশি, তাই না? যেহেতু 8টা কেবল, 8টা বিট প্রেরণের জন্য 8টা কেবল আমরা ব্যবহার করতে হয়েছে আমাদেরকে, এর জন্য আমাদের খরচের পরিমাণটাও কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়ে যায়। এই ডেটা ট্রান্সমিশন মেথডটা আমরা শুধুমাত্র নিকটবর্তী স্থানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন আমাদের দুইটি ডিভাইস স্বল্প দূরত্বের মধ্যে ডেটা অ্যাক্সেস বা আদান প্রদান করবে, তখন কিন্তু এই পদ্ধতিটা আমাদের অনেক বেশি ব্যবহার করা হয় এবং অনেক বেশি গ্রহণযোগ্য। তো এবার আমরা দেখব হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটা কি? সিরিয়াল হলো যে ডেটাগুলো আসলে কি হবে, তোমার হলো সিরিয়ালি বা অনুক্রম বা ক্রমানুসারে সেন্ডার থেকে রিসিভারের কাছে যদি প্রদান করা হয় বা আদান প্রদান করা হয়, তাহলে সেই পদ্ধতিটাকে বলা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। আমি আরেকবার বলি, যে পদ্ধতিতে কি করা হয়, এই যে বাইনারি বিটগুলো ক্রমানুসারে প্রেরক থেকে প্রাপকের কাছে আদান বা প্রদান করা হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু আগে দেখলা, চিত্রের দিকে একটু লক্ষ্য করো যে আমরা 8টা বিট যখন রিসিভারের কাছে প্রেরণ করলাম, তখন আমাদের যে কাজটা করতে হলো, আমাদের 8টা বিটকে 8টা লাইনে আমরা প্রেরণ করলাম। কিন্তু দেখো সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ওই 8টা বিটই আমরা প্রেরণ করেছি, কিন্তু জাস্ট একটা করে। কয়টা করে? একটা করে আমরা সেন্ড করেছি। তো তোমরা এই চিত্রের দিকে একটু দেখো, চিত্রের দিকে তোমরা একটু লক্ষ্য করো, এই যে ফার্স্ট একটা বিট, তাই না? আমরা এই বিটটাকে বলে থাকি এমএসবি বিট, আর এই বিটটাকে আমরা বলি এলএসবি বিট। এলএসবি শব্দের অর্থ হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট বা কম গুরুত্বের বিট, আর এই জিরোটাকে আমরা বলি হলো এমএসবি বিট বা মোস্ট সিগনিফিকেন্ট বিট বা অধিক গুরুত্বের বিট। আমরা এই এমএসবি বা এলএসবি বিষয়টা আমরা খুবই বিস্তারিত, মানে খুব ভালো করে আমরা শিখবো তৃতীয় অধ্যায়ে গিয়ে। এই দুইটা টপিক সম্পর্কে সেখানে আলোচনা করা আছে। তো এমএসবি বলতে আমি বুঝাচ্ছি এটা আগে সেন্ড হবে, অর্থাৎ এমএসবি বিট সবসময় কি হবে, আগে। এই যে দেখো, এই এমএসবি বিটটা সবসময় আগে সেন্ড হবে, তারপরে এই এমএসবি এই বিটের চেয়ে কম গুরুত্বের বিট হলো এইটা, তারপরে এই ওয়ানটা যাবে, তারপরে এই ওয়ানের চেয়ে কম গুরুত্বের বিট হলো এই ওয়ানটা যাবে। এইভাবে সবশেষে এলএসবি বিটটা অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিটটা যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে একটা একটা করে যাচ্ছে এবং রিসিভার যে কাজটা করতেছে, সে যে কাজটা করতেছে এখানে দেখো, এইখানে এই যে প্রথমে আগে জিরো, এই যে দেখো জিরোটা রিসিভ করছে, তারপরে এই ওয়ানটা রিসিভ করছে, তারপরে এই ওয়ানটা রিসিভ করছে, তারপরে এই জিরোটা রিসিভ করছে, ফাইনালি এই জিরোটা রিসিভ করছে, করে ডেটাটা সে পড়তে পারছে বা সংরক্ষণ করতে পারছে। তাহলে দেখো তোমার মাথায় কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে এই মুহূর্তে। কি কি কোশ্চেন আসতে পারে দেখো, যে স্যার এই কমিউনিকেশনটা কি চলতেই থাকবে, বা রিসিভার কি সেন্ডারের জন্য অপেক্ষা কতক্ষণ করবে, তাই না? কতক্ষণ করবে, তাই না? তোমাদের মনে এই ধরনের প্রশ্ন আসতেছে। এই প্রশ্নগুলো আমরা একটু পরে ইনশাল্লাহ সলিউশন দিয়ে দেব। তো দেখো একটা বিষয়, তো এই যে দেখো একটা লাইনে যেহেতু যাচ্ছে, কাজেই আমাদের কেবল কস্টটা কমে গেছে, তাই না? আবার আরেকটা সমস্যা হলো কি দেখো,
আমরা এটা ধরে নিই আর কি, আমরা বোঝার সাথে একটা বিষয় ধরে নিচ্ছি যে এইখানে দেখো আমাদের এই জিরোটা সেন্ড করছি, মনে করো এই জিরোটা সেন্ড করতে আমার সময় লেগেছে 1 সেকেন্ড, তারপরে মনে করো আমার এই 1টা সেন্ড করতে লাগছে 1 সেকেন্ড, তারপরে এই 1টা সেন্ড করতে লাগছে 1 সেকেন্ড। এইভাবে 8টা বিট যদি আমরা সেন্ড করি 8 সেকেন্ডে, তাহলে আমাদের এই 8টা বিট মনে করো রিসিভারের কাছে পৌঁছাইতে সময় লাগবে 8 সেকেন্ড। মানে ট্রান্সমিশনের গতিটা কি হয়, স্লো হয়ে যায় বা সময়টা বেশি লাগে, তাই না? এটা এর কিন্তু একটা অসুবিধা। আরো কিন্তু অসুবিধা রয়েছে, যেমন দেখো আমি একটু তোমাদেরকে বোর্ডে একটু বিষয়টা ভালো করে বোঝাই। আমরা ওখানে তো 8টা বিট দেখলাম, তো আমরা বোর্ডে আসো 4টা বিটের ক্ষেত্রে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তো আমরা প্রেরণ করতে যাচ্ছি মনে করো 1011, আমরা এই 4টা বিটকে আমরা কি করব, সেন্ডারের কাছ থেকে আমরা রিসিভারের কাছে সাপোজ পাঠাবো। আমাদের উদ্দেশ্য হলো 4টা বিট পাঠানো সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে। শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট দেখো এই বিটগুলো কিন্তু আসলে সমান্তরাল ভাবে থাকে, ঠিক আছে? তাহলে এটাকে যে কাজটা ফার্স্টে করতে হয়, তাহলে এইটাকে আগে কনভার্ট করতে হয়। অর্থাৎ দেখো মনে করো প্যারালাল টু সিরিয়াল, এগুলো সমান্তরালে থাকে, তারপরে এটাকে প্যারালাল টু সিরিয়ালে কনভার্ট করতে হয়, ঠিক আছে? প্যারালাল টু সিরিয়ালে কনভার্ট করতে হয় এরূপে, অর্থাৎ 1011, মানে এই বিটগুলো মনে করো এরূপে রয়েছে, প্যারালাল এভাবে রয়েছে 1011। তাহলে এইভাবে প্যারালাল থেকে কি করা হয়, সিরিয়ালে কনভার্ট করতে হয়। তার মানে তোমরা চিত্রের দিকে লক্ষ্য করো বোর্ডে, তার মানে এখানে আমাদের একটা কনভার্টার প্রয়োজন হয়। এই কনভার্টারটার নাম কি? এই কনভার্টারের নাম হলো প্যারালাল টু সিরিয়াল কনভার্টার। আবার রিসিভারেও কিন্তু একটা কনভার্টার ইউজ করতে হয়, যেটার নাম হলো মনে করো সিরিয়াল টু প্যারালাল কনভার্টার। এর কাজ হলো এই বিট চারটা গ্রহণ করার পরে এই যে তোমার দেখো সিরিয়ালে গ্রহণ করবে, করে প্যারালালে রূপান্তর করবে, ঠিক আছে? এই যে একটা কনভার্টারের প্রয়োজন হয়। তার মানে দেখো একটা বিষয়, এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের দুইটা কনভার্টারের প্রয়োজন হচ্ছে। একটা হলো প্যারালাল টু সিরিয়াল কনভার্টার, আর একটা হলো সিরিয়াল টু প্যারালাল কনভার্টার। তো এই কনভার্টার ব্যবহার করার কারণে কিন্তু আমাদের কস্ট, টোটাল সার্বিক কস্টটা কিন্তু আমাদের বেশি হয়ে যায়। বাট আমাদের কিন্তু কেবল কস্টটা আমি আবারও বলি, কেবল কস্টটা কিন্তু সিরিয়াল ডেটা ট্রান্সমিশন অর্থাৎ বেশি হয়, অর্থাৎ প্যারালাল ট্রান্সমিশনের চেয়ে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের কেবল কস্টটা বেশি হয়। কারণ প্যারালাল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে 8টা কেবল ইউজ করতে হয়, যার ফলে প্যারালালের ক্ষেত্রে কেবল কস্টটা বেশি, কিন্তু সিরিয়ালের ক্ষেত্রে মাত্র একটা কেবল ব্যবহার করা হয়, যার ফলে কেবল কস্টটা কম হয়, কিন্তু সার্বিক কস্ট, টোটাল সিস্টেমের কস্টটা কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়। সুপ্রিয় শিক্ষার্থী, দূরবর্তী স্থানে যখন আমরা মেসেজ বা কোনো ডেটা আদান প্রদান করি, তখন আমরা এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডটা ব্যবহার করে থাকি। তাহলে নিকটবর্তী স্থানে আমাদের প্যারালাল ডেটা ট্রান্সমিশনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং সবচেয়ে গ্রহণযোগ্য, এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটা হলো দূরবর্তী স্থানে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি ব্যবহার করা হয় এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা একটু স্লাইডের দিকে লক্ষ্য করো, তাহলে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটা কি? যখন এই যে কোনো ডেটার বিট পর্যায়ক্রমে একটি করে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কি করা হয়, ট্রান্সমিট করা হয়, তখন তাকে বলা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এবার দেখো এই পদ্ধতিতে একটু আগেই বললাম যে একটি তারের মধ্যে দিয়ে কিন্তু সবগুলো বিট চলাচল করে। আর আমরা প্যারালালের ক্ষেত্রে দেখলাম যে যতগুলো বিট ট্রান্সমিট হবে ততগুলো কিন্তু আমাদের কেবল বা তারের প্রয়োজন হবে, ঠিক তো? তাহলে দেখো এখানে এই বিটগুলো যাওয়ার জন্য কিন্তু আমাদের 8টা বিট পাঠানোর জন্য আমাদের 8টা ক্লক পালসের দরকার হয়, অর্থাৎ রিসিভারের 8টা ক্লক পালসের সাথে সামঞ্জস্য রেখে 8টা বিট যায়। এই বিষয়টা হয়তো তোমাদের কাছে একটু অস্পষ্ট হলো,
আমি একটু পরেই তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের এর আগে আমরা একটু সুবিধাগুলো জেনে নিই। তাহলে এই যে একটু আগেই যেটা বললাম যে ডেটা চলাচলের ক্ষেত্রে যেহেতু একটা কেবল ইউজ করা হয়, কাজেই কি করা হয়, খরচটাও কিন্তু অনেক কম হয়ে যায়। আচ্ছা, এরপরে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের কিছু অসুবিধা রয়েছে। অসুবিধাটা হলো যে বিট স্থানান্তরিত হয় ধীর গতিতে, অর্থাৎ এখানে যেহেতু 8টা বিট পর্যায়ক্রমে একটা একটা করে যাচ্ছে, এর আগে যেমন আমি বললাম যে একটা বিট যেতে যদি সময় লাগে 1 সেকেন্ড, তাহলে আমাদের 8টা বিট যেতে সময় লাগবে 8 সেকেন্ড। তার মানে আমাদের সার্বিক সময়টা বেশি লেগে যাচ্ছে, এবং তাহলে ডেটা ট্রান্সমিশন স্পিডটাও কি ধীর গতিতে চলতেছে। তো আবার কি করতে হয়, দেখো কনভার্টার বসাতে হয়। এখানে কি করতে হয়, কনভার্টার প্রয়োজন হয়। আমি একটু আগে যেমন বললাম প্যারালাল টু সিরিয়াল কনভার্টার, তারপরে সিরিয়াল টু প্যারালাল কনভার্টার। এই কনভার্টার ব্যবহার করার কারণে টোটাল সিস্টেমের খরচটা বেশি হয়ে যায়। আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটাকে দুইটা প্লিজ একটা ভিডিও ফাইলের মাধ্যমে আমরা জাস্ট ভিডিও ফাইলটা বলতে জাস্ট একটা অ্যানিমেশন আমরা দেখব যে এই 8টা বিট আমরা কিভাবে আসলে যাচ্ছে। একটু জাস্ট একটা অ্যানিমেশনের সাহায্যে একটু দেখি, তাহলে তোমাদের বুঝতে বিষয়টা আরো সুবিধা হবে আশা করি। 1 নম্বর, আচ্ছা আমরা এটা দেখছি হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কনভার্টার। প্রথমে চিত্রের দিকে একটু লক্ষ্য করো, এই যে দেখো এখানে দেখছো এখানে ডেটাগুলো ওই যে কনভার্টার কি করতেছে, রিসিভ করতেছে, করার পরে এটাকে আবার প্রথম থেকে হ্যাঁ এই যে দেখো এখানে 8টা করে বিট একসাথে যাচ্ছে, হ্যাঁ, সেন্ডার থেকে রিসিভারের কাছে। এই মেথডটাকে আমরা বলছি আসলে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। একসাথে 8টা করে এভাবে অনেকগুলো, যতগুলো আমার ক্যারেক্টার থাকবে ততগুলো ক্যারেক্টারের জন্য যেতে থাকবে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম আমরা কি যে সিরিয়ালের ক্ষেত্রে একটা করে বিট ট্রান্সমিট হলো, আর প্যারালালের ক্ষেত্রে আমাদের কি হলো, 8টা করে বিট ট্রান্সমিট হলো। আশা করি তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হলো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। তো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখো আমরা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হলো যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অর্থাৎ যে পদ্ধতিতে, যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরক স্থান থেকে প্রাপকের কাছে আদান বা প্রদান করা হয় তাকে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। তো আমরা একটু বোর্ডে একটু চিত্রের সাহায্যে আমরা একটু বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করি। তো দেখো আমরা একটা ব্লক ডায়াগ্রাম ধরে নিলাম। এখানে আমরা ধরে নিলাম হলো সেন্ডার আর হলো রিসিভার। তো দেখো আমরা সাপোজ একটা মেসেজ সেন্ড করতে চাচ্ছি, তোমার বন্ধু তোমাকে একটা মেসেজ দিয়েছে, আজকে 3:20 কি ক্লাস আছে, তুমি রিপ্লাই করেছো আইসিটি ক্লাস। তাহলে তুমি মেসেজ সেন্ড করছো কি লিখে, আইসিটি লিখে। তাহলে আমরা এই মেসেজটা তোমার বন্ধু কিভাবে পেলো সেই বিষয়টা আমরা একটু দেখব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি ভালো করে লক্ষ্য করো। আমরা যদি এটা অ্যাসিনক্রোনাস পদ্ধতি প্রয়োগ করে পাঠাই তাহলে কি ঘটনা ঘটে দেখো। প্রথমে যে কাজটি হয়, প্রথমে যেটা হয় কি, প্রথমে আইসিটি এই অক্ষরটা যায়, তারপরে মনে করো সি যাবে, তারপরে হলো টি যাবে। তাহলে দেখো প্রথমে যাচ্ছে কি আইসিটি একটা 1 ক্যারেক্টার, তারপরে হলো যাবে কি সি ক্যারেক্টার, তারপরে হলো টি ক্যারেক্টার, তাই না? এইভাবে একটা করে ক্যারেক্টার যাবে ও একটা করে রিসিভ করবে। তো এখন বিষয়টা হলো যে এই যে তোমাকে একটা বিষয় বললাম যে দেখো যে কিভাবে বুঝবে আসলে সেন্ডার, তাই না? রিসিভার বুঝবে কিভাবে যে আসলে 3টা ক্যারেক্টার পাঠাতে চাচ্ছে, তাই না? তো 3টা পাওয়ার পরে তো আসলে সে অপেক্ষা করতে পারে যে আরো মনে হয় মেসেজ পাঠাচ্ছে, কিন্তু আসলে এগুলো বুঝবে কি করে? আমাদের বাসায় দেখো যদি কেউ আমাদের একটা পোস্টম্যান আসে,
এসে যদি আমাকে একটা কি দেয়, একটা আমাদেরকে একটা মেসেজ দেয়, একটা চিঠি দেয়, দিয়ে উনি চলে যায়, তাই না? তখন আমরা বুঝি যে আসলে আমার একটাই চিঠি এসেছে, তখন ওটা আমরা রিসিভ করি। আচ্ছা, তো এইখানে কম্পিউটার সিস্টেম এটা কিভাবে বুঝবে যে আর ওর কাছে মেসেজ নাই, বা এ কিভাবে বুঝবে যে মেসেজটা পাঠানো শেষ হয়েছে? ঠিক আছে। আচ্ছা, বা এই যখন মেসেজ পাঠাবে কিভাবে এ বুঝবে যে এই মেসেজটা এ গ্রহণ করবে কি করবে না? এটা কিভাবে বুঝবে, তাই না? ইন্টারেস্টিং বিষয়টা। তো আমরা এই বিষয়গুলো একটু আমাদের মনে যত প্রশ্ন আসে সবগুলো বিষয়টার মধ্যে আমরা সলিউশন করার চেষ্টা করব। তো দেখো, আচ্ছা তাহলে দেখো এখানে বললাম, তুমি ডেফিনেশনটা বুঝলে কিনা যে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা আদান বা প্রদান করা হবে। তাহলে যে পদ্ধতিতে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, একটা ক্যারেক্টার যাওয়ার পরে আরেকটা ক্যারেক্টার যাবে, আরেকটা ক্যারেক্টার যাওয়ার পরে আরেকটা ক্যারেক্টার যাবে, এইভাবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা আদান প্রদান করাকে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। তো এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো, অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, সে তুমি আই কে পাঠাবা, ঠিক আছে? তাহলে আই পাঠানোর ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে, যেমন একটু লক্ষ্য করো তোমরা, এই আই একটা কিন্তু ক্যারেক্টার, রাইট? তো আমরা কিন্তু জানি ওয়ান ক্যারেক্টার ইকুয়াল টু 1 বাইট, এটা আমরা জানি। 1 ক্যারেক্টার ইকুয়াল টু 1 বাইট, আর 1 বাইট ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত? 8 বিট, আমরা জানি হলো 8 বিট। তো তুমি যখন আই পাঠাবে তখন আই এর জন্য মনে করো একটি কি হবে, আই এর জন্য 8টা বিট যাবে, 8টা বিট সেন্ড হবে। কয়টা বিট সেন্ড হবে? 8টা বিট সেন্ড হবে। এখন দেখো, তো এই যে যখন বিট পাঠানো শুরু করে, তো দেখো একে মানে এ ডেটা রিসিভ করবে কি করবে না, এর জন্য একটা কাজ করা হয়। এর সাথে প্রথমে একটা স্টপ একটা বিট পাঠানো হয়, যে বিটটাকে বলা হয় স্টার্ট বিট। তাহলে এইটা আমাদের কি, এখানে আমাদের এইটাকে আমরা বলছি কি ক্যারেক্টার, আর এইটাকে আমরা বলতেছি স্টার্ট বিট হিসেবে 1 ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আমরা একটা স্টার্ট বিট এখানে পাঠাবো। মনে করো এগুলো নাই, জাস্ট আমাদের আই ট্রান্সমিট হচ্ছে। তো যখন আই ট্রান্সমিট হয় তখন আমাদের এই ঘটনাগুলো ঘটে। আই এর জন্য আমাদের 8টা বিট যাবে, তারপরে স্টার্টের জন্য 1। এখন বলতে পারো এই 8টা বিট কি কি হবে, আমরা এটা ডিটারমাইন করা শিখবো হলো তৃতীয় অধ্যায়ে, যখন আমরা কোড শিখবো, ওখানে আমরা অ্যাস্কি কোড সারণী শিখবো, ইবিসিডাইসি কোড শিখবো, তখন আমরা এই আই এর মানগুলো বের করা শেখাবো। অর্থাৎ প্রত্যেকটা বয়ানের জন্য ইন্টারেস্টিং বিষয় কি জানো, আমরা এই যে কম্পিউটারে লেখালেখি করি ABCD XYZ 0 7 এই যে কমা হ্যাশ বিভিন্ন ধরনের ক্যারেক্টার ইউজ করে থাকি। এই ক্যারেক্টারগুলো যখন আমরা কম্পিউটারে ইনপুট করি তখন কি ধরনের বাইনারি মান, আসলে আমরা তো জানি কম্পিউটার কাজ করে 0 আর 1 এর উপর ভিত্তি করে। তাহলে আমরা যে প্রত্যক্ষভাবে দেখো আমরা ইনপুট করি A, আমরা আউটপুট দেখি A, দ্যাট মিন্স আমরা আসলে কম্পিউটার আমরা বুঝি যে আসলে আমরা এ দিলাম, এ আউটপুট পেলাম, আমরা এরকম মনে করতে পারি যে আসলে কম্পিউটার এ নিয়ে কাজ করেছে, যার ফলে আউটপুটে এ পেয়েছি। আসলে বিষয়টা কিন্তু এরকম না। আমরা যখন এ ইনপুট করি তখন এর সমকক্ষ একটা কি হয়, একটা কোড ইনপুট হয় কম্পিউটারে। সেই কোডটা কি আকারে ইনপুট হয়? 0 এবং 1 আকারে ইনপুট হয়। তাহলে এর জন্য সুনির্দিষ্ট একটা কোড রয়েছে, যে কোডটা কম্পিউটার ইনপুট নেওয়ার পরে ওইটাকে আউটপুট আকারে কি করে প্রকাশ করে। তো ওটাকে সিপিইউ এর মধ্যে প্রসেসিং করে এতে কনভার্ট করে তারপরে মনিটরে পাঠাই। তো আমরা আসলে প্রত্যক্ষভাবে এ ইনপুট করি, কিন্তু কম্পিউটার পরোক্ষভাবে 0 আর 1 ইনপুট নেয়, নিয়ে আসলে সে তার সিপিইউ এর মধ্যে বিভিন্ন ধরনের অপারেশন করে ফাইনাল আমাদের আউটপুট প্রদর্শন করে। আমরা তৃতীয় অধ্যায়ে ডিটেইলস বিষয়গুলো শিখব। তো আয়ের জন্য তুমি মনে করো যে একটা 8টা বিট, লাইক এরকম কিছু একটা, এক্স্যাক্টলি এটা না, ধরে নাও আর কি, যে এই 8টা বিট উৎপন্ন হয়, ঠিক আছে? আয়ের জন্য এই 8টা বিট উৎপন্ন হয়। তাহলে দেখো, এবার দেখো যে প্রথমে আমাদের একটা স্টার্ট বিট নিলাম, এরপরে আমরা নিব হলো একটা বা দুইটা হলো স্টপ বিট। এটাকে আমরা কি বলতেছি? স্টপ বিট, এবং স্টপ বিট হিসেবে ব্যবহার করা হয় 0। তাহলে দেখো এখানে থাকবে কয়টা? একটা বা দুইটা। আমি একটাও যোগ করতে পারি, দুইটাও যোগ করতে পারি। তাহলে একটা বিষয় দেখো,
আমরা যখন একটা স্টপ বিট যোগ করব তখন একটা ক্যারেক্টার পাঠানোর জন্য আমাদের টোটাল কতটা বিট প্রয়োজন হচ্ছে, এই স্টপ বিট একটা, স্টার্ট বিট একটা, দুইটা, আর হলো আমাদের ক্যারেক্টারের জন্য 8টা, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে 10টা। এবার ধরে নাও স্টপ বিট হলো 2টা, স্টার্ট বিট হলো 1টা, তাহলে আমাদের প্রয়োজন হলো 3টা, আর হলো আমাদের মূল বিট পাঠানোর জন্য ক্যারেক্টারের জন্য হলো 8টা, তাহলে আমাদের কয়টা, এই হলো টোটাল 11টা বিটের আমাদের প্রয়োজন। তাহলে স্টপ বিটের উপর ডিপেন্ড করে একটা ক্যারেক্টারের জন্য বিট কম বা বেশি হতে পারে। তাহলে দেখো আমরা যখন একটা ক্যারেক্টার পাঠাবো তাহলে আমাদের ঘটনা কি ঘটতেছে, একটা ক্যারেক্টারের জন্য 8টা বিট, একটা স্টার্ট বিট এবং একটা বা দুইটা হলো স্টপ বিট আমাকে প্রেরণ করতে হচ্ছে। এবার আসো, যেমন আগে কিছু কোশ্চেন করলাম ওগুলোর অ্যান্সার। যেমন দেখো এই যে রিসিভার ডেটা, আমি যে মেসেজটা পাঠালাম সেই মেসেজটা সে গ্রহণ করবে কি করবে না, তাই না? অনেক সময় এরকম হয় না যে তোমার বাসায় একজন পোস্টম্যান একটা চিঠি দিতে গেছে, তোমার বাসায় নক করতেছে, তুমি দরজা খুলতেছো না বা বলতেছো আমি চিঠি এখন গ্রহণ করব না, যা তো তখন কি হবে, সে ঘুরে যাবে। তো কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে আসলে, তাই না? তো ইন্টারেস্টিং বিষয়টা দেখো, যখন একটা ক্যারেক্টার পাঠাই সেন্ডার, তখন ও আগে একটা স্টার্ট বিট পাঠিয়ে দেয়। স্টার্ট বিট যখন রিসিভারের কাছে যায় তখন ওই স্টার্ট বিটটা নেওয়ার পরে সে কি করে, সে একটা অ্যাকনোলেজমেন্ট রিসিভারের কাছে পাঠায়, অর্থাৎ একটা ক্লক পাঠায়, ঠিক আছে? তো একটা ক্লক পাঠানোর পরে সেন্ডার আসলে বুঝতে পারে যে আসলে সে বিট গ্রহণ করতে চাচ্ছে। তার মানে কি করে, এই যে স্টার্ট বিটটা নেওয়ার পরে রিসিভার কি করে, স্টার্ট বিটটাকে তার ক্লকের সাথে কি করে একটা সমন্বয় ঘটায়, যার ফলে কি করে রিসিভার সেন্ডার সে ক্যারেক্টার পাঠাতে থাকে। তো এখন দেখো সাপোজ এ মনে করো আই যখন পাঠাবে সেন্ডার, তখন প্রথমে একটা স্টার্ট বিট পাঠালো, এ একটা অ্যাকনোলেজমেন্ট বা স্বীকৃতি বা ক্লক পাঠিয়ে দিল, তাহলে এ বুঝলো যে আসলে সে ডেটা রিসিভ করতে ইচ্ছুক, তখন সে এই টোটাল প্যাকেজটা এখানে পাঠিয়ে দিল। ও তারপরে কি করলো, 8টা বিট গ্রহণ করলো, গ্রহণ করার পরে সে যখন 0 গ্রহণ করবে তখন ও কমিউনিকেশনটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে? স্টপ হয়ে যাবে, তখন ও বসে থাকবে। কথাটা বোঝা গেল? ও তখন পরবর্তীর জন্য ওয়েট করতে থাকবে। পরবর্তীতে যখন এ মনে করে সিটা পাঠাবে, তখন এই সিটা পাঠানো মাত্রই আবার পূর্বের মতো ঘটনা ঘটবে, আবার একটা 1 যাবে, তখন সে একটা ক্লকের সাথে এই স্টার্ট বিটটার কি করে সমন্বয় করে, করার ফলে এ বুঝতে পারে সে ডেটা আসলে রিসিভ করতে চাচ্ছে, তখন সে সিটাকে পাঠিয়ে দেয় পূর্বের মতো এইভাবে 10টা বা 11টা। আবার সি এর সাথে একটা 0 বিট যায়, তখন ও স্টপ হয়ে থাকে। এভাবে আসলে একটার পর একটা ক্যারেক্টার আদান বা প্রদান হতে থাকে। তাহলে দেখো এখানে আমরা যে বিষয়টা শিখলাম, দেখো আমরা আই পাঠানোর পরে আমরা সি পাঠানোর জন্য মাঝখানে একটা সময় পাচ্ছি, যেটাকে আমরা বলি টাইম ইন্টারভাল। এই এই আইটা পাঠালাম, তারপরে আমরা সিটা পাঠালাম, তারপরে আমরা কি পাঠাবো, টি পাঠাবো। তো এই যে দেখো, এই যে আমরা আই পাঠানোর পর একটা সময় পাচ্ছি, যে সময়টাকে আমরা বলছি ইন্টারভাল, ঠিক আছে? তো দেখো, বা আমরা বিরতির সময় বলতে পারি, বিরতির সময়, এটাকেও আমরা বলতে পারি বিরতির সময় বা বিরতি। হ্যাঁ, এখানে একটা বিরতি থাকে। তো এখন বিষয়টা হলো, দেখো এই বিরতিটা কিন্তু সব সময় সমান নাও হতে পারে, অর্থাৎ একটা বিট পাঠানোর পরে সি পাঠানোর মাঝের সময় মনে করো বিরতির সময় হলো 2 সেকেন্ড, তারপরে সি পাঠানোর পরে টি পাঠানোর মাঝের বা বিরতির সময়টা হলো 1 সেকেন্ড, অর্থাৎ বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, এই বিভিন্ন রকম হতে পারে, এটাও মনে হয় বুঝলে কিনা। আচ্ছা, তোমরা একটা বিষয় চিন্তা করো, একটা কমিউনিকেশনের কথা। তোমরা যখন কম্পিউটারে টাইপ করো, অর্থাৎ বা মেসেজ লেখো, তখন তোমরা চাইলে এ লিখলা, আচ্ছা এ যখন ইনপুট দিলে তখন এটা কিন্তু তুমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এবার তুমি অপেক্ষা করছো, বসে আছো, এরপরে তুমি মনে করো অনেকক্ষণ পরে সাপোজ তুমি বি ইনপুট করলা, মনে করো 5 সেকেন্ড পরে বি ইনপুট করলা, তারপরে মনে করো 1 সেকেন্ড পর হলো সি ইনপুট করো। আচ্ছা, এভাবে যদি ইনপুট করো তাহলে এই যে কম্পিউটার সাথে কিবোর্ডের যে একটা কমিউনিকেশন বা ডেটা আদান প্রদান, এই কাজটা করতে কি কোনো প্রবলেম হয়? হয় না। জাস্ট কি হয়, তোমার এই যে বিরতির সময়টা কম বা বেশি হয়। তার মানে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে
বিরতির সময়টা সবসময় কি হয় না, সমান হয় না, অর্থাৎ কোনো এটা সমান হবে না। ঠিক আছে, তাহলে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বিরতির সময় কি হয় না, সমান হয় না। আর অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের মাস্ট অবশ্যই আমাদেরকে কি করতে হয়, স্টার্ট বিট এবং হলো স্টপ বিট আমাকে সংযুক্ত করতে হয়। এর জন্য অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের আরেকটি নাম হলো স্টার্ট অবলিক স্টপ ডেটা ট্রান্সমিশন মেথড। ঠিক আছে, তার মানে স্টার্ট স্টপ ডেটা ট্রান্সমিশন মেথড বলতে আমরা কিন্তু অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনকে বুঝে থাকি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রেও কিন্তু কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে, আমরা এগুলো চলো একটু দেখে নিই। তো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আচ্ছা, তো দেখো অ্যাসিনক্রোনাস, দেখো যে কম্পিউটার কিবোর্ড হলো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের উদাহরণ, যেটা তোমাদেরকে একটু আগে আমি বললাম। তো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধাগুলো কি, এটি ইনস্টলেশন খরচ তুলনামূলকভাবে কম খরচে এই অ্যাসিনক্রোনাস পদ্ধতিটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারে এবং প্রাপকটা গ্রহণ করতে পারে। আমরা যে কোনো সময় অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে দেখো কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। মানে দেখো যে আমরা যে মেসেজটা পাঠাচ্ছি এটা কোনো জায়গায় আসলে সংরক্ষণ করতে হচ্ছে না, যার ফলে আমাদের কোনো প্রাইমারি স্টোরেজের আমাদের আসলে বা মেমোরির প্রয়োজন হচ্ছে না। এটা যদি আমাদের কোনো প্রাইমারি অতিরিক্ত মেমোরির প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমাদের খরচটা আলটিমেটলি কি হবে, কমে যাবে। তাই প্রথমে বলা আছে যে খরচটা মানে এই কনফিগারড সিস্টেমটা তৈরি করার জন্য আমাদের খরচটা তুলনামূলকভাবে কম হয়। এরপরে দেখো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের কিছু অসুবিধাও রয়েছে, যেমন ডেটা ট্রান্সমিশনের গতি কম, অর্থাৎ এটা কম স্পিডে কাজ করে। এরপরে হলো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের চেয়ে দক্ষতা কম। দক্ষতা বিষয়টা চলে আসলো, তো আমরা দক্ষতা বিষয়টা একটু পরে শিখবো। তারপরে বলি দক্ষতা তোমরা পড়েছো, যারা ফিজিক্স পড়েছো তারা দক্ষতা বিষয়টা জানো যে কোনো সিস্টেমে আমরা যে শক্তি আমরা প্রয়োগ করি এবং যতটুকু শক্তি আমরা পেয়ে থাকি তার অনুপাতকে বলা হয় আসলে দক্ষতা, তাই না? অর্থাৎ আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এই দুইটার অনুপাতটাকে আমরা আসলে বলে থাকি কি, দক্ষতা। তো ডেটা ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রে দক্ষতা কি আমরা একটু পরে ডিটেলসে শিখব। তো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন এবার আমরা দেখব। তাহলে দেখলাম যে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। তো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্যটা তোমাকে মাথায় রাখতে হবে, এটা হলো কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা আদান প্রদান করে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আমি যদি একটা মেসেজ আমার বন্ধুকে সেন্ড করলাম অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়ে, যেমন সেটা 50 বা 100টা বা 200টা ক্যারেক্টারের একটা মেসেজ হতে পারে, তাহলে এই মেসেজটা যদি আমি অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে পাঠাতে চাই তাহলে তো আমার অনেক টাইম লেগে যাবে, তাই না? যদি একটা করে মনে করো যে 1 সেকেন্ড, একটা ক্যারেক্টারের পেছনে 1 সেকেন্ড সময় লাগলো, তাই না? তাহলে আমাদের 100টা ক্যারেক্টার পাঠাতে গেলে কিন্তু আমাদের 100 সেকেন্ড লেগে যায়, তার মানে প্রায় 2 মিনিট সময় লেগে যায়, তাই না? তাহলে এটা আমাদের জন্য কি একটা বিরক্তিকর ব্যাপার। তারপরে এই সিস্টেমটা আসলে মানুষ ইউজও করতে চাইবে না, তাই না? তো এই যে একটা এই অসুবিধাটাকে ওভারকাম করার জন্য সিনক্রোনাস নামক একটা ডেটা ট্রান্সমিশন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। এই পদ্ধতির উদ্দেশ্য হলো কি জানো, যে ওই যে ক্যারেক্টারগুলো আমরা কি করতেছিলাম, একটা করে পাঠাচ্ছিলাম, সিনক্রোনাস পদ্ধতি কি করে ওই ক্যারেক্টারগুলোকে আগে একসাথে কি করে একটা জায়গায় সংরক্ষণ করে, যেটাকে আমরা বলি ব্লক বা ফিল্ড। তাহলে একটা ফিল্ডে ওই ক্যারেক্টারগুলোকে একসাথে আগে নিয়ে নেয়, নিয়ে এইভাবে মনে করো সে ওই যে একটা ব্লক কতগুলো ক্যারেক্টার নিতে পারবে এটার আবার কিন্তু সুনির্দিষ্ট একটা সাইজ আছে, যেমন 80 থেকে 132টি 80 থেকে 132টি ক্যারেক্টার বা অক্ষর নিতে পারবে। তাহলে একটা ব্লকে আমরা এটাকে একটা প্যাকেট বলতে পারি, ব্লক বলতে পারি, ফিল্ড বলতে পারি। তাহলে একটা ব্লকে মনে করো যে 80টা ক্যারেক্টার নিল, নেওয়ার পরে এবার এটা সেন্ড করে দিল, তাহলে এটা একসাথে 80টা ক্যারেক্টার রিসিভ করবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমরা বিষয়টাকে এভাবে চিন্তা করি, মনে করো আমরা পিকনিকে যাব ঢাকায়, ঠিক আছে? তো ঢাকায় পিকনিকে গেলে আমরা যদি একজন করে যাই, ওকে, তো
একজন করে যদি যাই তাহলে মনে করো যে আমাদের সময়টা অনেক বেশি লাগবে। বাট আমরা যদি 80 জন মিলে যদি একটা বাসে যাই তাহলে কিন্তু আমরা একসাথে ঢাকায় পৌঁছে যাব, তাই না? তাহলে এই যে একসাথে যখন বাসে করে আমরা 80 জন যাচ্ছি তখন ওইটাকে আমরা বলছি ব্লক, এবং যে পদ্ধতিতে যাচ্ছি সেই পদ্ধতিটাকে বলা হয় আসলে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। আরেকটা উদাহরণ দিই, মনে করো তোমার কাছে 4টা বই আছে, তুমি তোমার একজন বন্ধুর কাছে 4টা বই পাঠাতে চাচ্ছ। তুমি এই 4টা বই মনে করো 4 জন বন্ধুকে দিয়ে একজন একটা একটা করে পাঠালে, তাহলে যদি একটা একটা করে পাঠাও তাহলে এটাকে আমরা বলতেছি অ্যাসিনক্রোনাস। আর 4টা বইকে একসাথে করে যদি একটা বন্ধুর মাধ্যমে পাঠাও তাহলে সেটাকে আমরা বলছি সিনক্রোনাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে কি হয়, ক্যারেক্টারগুলো ব্লক আকারে বা ফিল্ড আকারে ডেটা কি করায়, আদান বা প্রদান করা হয়, তাকে কি বলা হয়, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। তো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে যেমন এ আবার কিভাবে বুঝবে যে এখানে ডেটা ট্রান্সমিট মানে কোথায় যে শুরু হবে, কখন শুরু হবে, কখন শেষ হবে, তাই না? এটা আবার কিভাবে বুঝবে? তো চলো আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো দেখো, এটা হলো আমাদের সেন্ডার, এটা হলো আমাদের রিসিভার। এটা হলো কি আমাদের সেন্ডার আর এটা হলো রিসিভার। একটা বিষয় তোমরা লক্ষ্য করো যে এই সেন্ডার এবং রিসিভারের ক্ষেত্রে দেখো, এখানে মনে করো যে ক্যারেক্টারগুলো সে কি করছে, ব্লকে রূপান্তর করছে। ব্লক 1, তারপরে মনে করো যে ব্লক 1, তারপরে ব্লক 2, এভাবে মনে করো n সংখ্যক ব্লক আছে। তাহলে এই ব্লকগুলো পাঠাবে, মনে করো প্রথমে ব্লক 1 পাঠালেন। এই ব্লক 1-এ কিন্তু আমাদের ক্যারেক্টার আছে কত, 80 থেকে 132টি ক্যারেক্টার রয়েছে। একটু বিষয়টা ভালো করে লক্ষ্য করো, 80 থেকে 132টি ক্যারেক্টার। তার মানে একটা ব্লক আমাদের কি করতে পারে, 80 থেকে 132টি ক্যারেক্টার গ্রহণ করতে পারে। আচ্ছা, তোমরা একটা বিষয় লক্ষ্য করছো, তোমরা যখন মেসেজ সেন্ড করো না তখন ওখানে কিন্তু ব্লক থাকে, তাই না? একটা ব্লকে তুমি কতগুলো ক্যারেক্টার ইনপুট করতে পারো। তারপরে দেখবা যে ক্যারেক্টার সংখ্যা বেশি হয়ে গেলে তুমি মেসেজটা সেন্ড করলে 2টা ব্লক যায়। তারপরে তার চেয়ে বেশি ক্যারেক্টার যখন ইনপুট করতে থাকো তো মেসেজ সেন্ড করলে দেখবা 3টা ব্লক আসে। আবার তোমরা যখন একটা মেসেজ কেউ দেয় তখন দেখা যাচ্ছে একটা ব্লকে যদি সম্পূর্ণ ক্যারেক্টারগুলো না ধরে তাহলে প্রথম ব্লক আসার পরে দ্বিতীয় ব্লকটি আসে, এরকম কিন্তু তোমরা লক্ষ্য করেছো। তো এই যে এটা আসলে এটাই যে একটা ব্লক কতগুলো আসলে ক্যারেক্টার নিতে পারে এটা ডিপেন্ড করছে এই যে দেখো সাইজের উপরে। তাহলে ক্যারেক্টার সাইজ যদি 80 হয়, ওকে, কত হয়, 80 হয়, 80 থেকে 132 হতে পারে। তা দেখো এই প্রথম ব্লক যাবে, তারপরে মনে করো যে ব্লক কি যাবে, 2 যাবে, তারপরে মনে করো এভাবে ব্লক n যেতে থাকবে, n সংখ্যক ব্লক একটা একটা করে ব্লক যেতে পারবে। তো দেখো এখানে এই যে একটা ব্লক যাওয়ার ক্ষেত্রে কতগুলো ঘটনা ঘটে আমরা একটু দেখি। তো আমরা এখানে ধরে নিলাম এই যে প্রথম ব্লক B1 ব্লক ধরে নিলাম। তো এই একটা ব্লকের ক্ষেত্রে আমরা যদি ব্লক সাইজটা ধরে নিই, সাইজ কত, 80, মানে এই ব্লকের সাইজ হলো 80 ক্যারেক্টার। দ্যাট মিন্স আমরা এখানে 80 ক্যারেক্টারকে একসাথে করে আমরা কিন্তু পাঠাতে পারবো। এখন দেখো, তো এই যে 80টা ক্যারেক্টারকে একসাথে আমরা তো একসাথে আর ইনপুট নিতে পারবো না, তাই না? কি করতে হবে, আমাদের একটা একটা করে ইনপুট নিতে হবে। তো তুমি মনে করো অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে তুমি কি করলা, 80টা ক্যারেক্টার ইনপুট করলা, করে তুমি সিনক্রোনাস পদ্ধতিতে সেন্ড করলা, এরকম হতে পারে বিষয়টা। তো একটা তাহলে দেখো এই যে 80টা ক্যারেক্টার একত্রিত করার জন্য প্রথমে আই আসবে, তারপরে সি, তারপর টি, এভাবে বিভিন্ন ধরনের অক্ষর আসবে। তো এই অক্ষরগুলো কিন্তু সংরক্ষণের জন্য আমাদের এখানে প্রয়োজন হয় একটা প্রাইমারি স্টোরেজ। কি দরকার হয়, আমাদের প্রাইমারি মেমোরি দরকার হয়, প্রাইমারি মেমোরির প্রয়োজন হয়, যেটা আমরা কিন্তু অ্যাসিনক্রোনাস পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো প্রাইমারি মেমোরির প্রয়োজন হয় না। আর এখানে কি করতে হয়, ওই যে 80টা একত্রিত করার পর যেহেতু পাঠাতে হয়, এই কারণে আমাদের এই 80টা ক্যারেক্টার একত্রিত করানোর জন্য আমাদের প্রাইমারি মেমোরির প্রয়োজন হয়।
এবার দেখো এখানে কি ঘটনা ঘটে। তো আমরা সাইজ যদি 80 ক্যারেক্টার নিই তাহলে আমাদের একটা ব্লকে কতগুলো বিট ট্রান্সমিট হয়, দেখো 80 ইন্টু 8, দ্যাট মিনস আমাদের কত 640টা বিট ট্রান্সমিট হয়। তাহলে দেখো যেমন সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখলাম যে ওইখানে আমাদের স্টার্ট এবং স্টপ বিট থাকে, এখানেও কিন্তু ঠিক তাই। এখানে আমাদের এখানে যাত্রা শুরু করার জন্য আমাদের একটা হেডার ইনফরমেশন যোগ করতে হয়, এটাকে কি বলা হয় হেডার ইনফরমেশন। হেডার ইনফরমেশন আমাদের যোগ করতে হয়, হেডার ইনফরমেশন। তো এই হেডার ইনফরমেশনের সাইজ হয় 2 বাইট। কত বাইট? 2 বাইট। তারপরে এই কমিউনিকেশনটা আমাদের শেষ করার জন্য আমাদের একটা টেইলার ইনফরমেশন ইউজ করতে হয়, টেইলার ইনফরমেশন যোগ করতে হয়। তাহলে দেখো টেইলার ইনফরমেশনের সাইজ হয় 2 বাইট। এই 2 বাইটটাকে আবার দুইটা ভাগে বিভক্ত করা যেতে পারে। একটা হলো ফিল্ড, 1 বাইট হলো ফিল্ড 1 বাইট, আর আরেক বাইট ব্যবহার করা হয় তোমার হলো কন্ট্রোল ফ্ল্যাগ। এখানেও ঠিক তাই, এখানেও আমাদের 1 বাইট ব্যবহার করা হয় ফিল্ডের জন্য, আরেক বাইট ব্যবহার করা হয় কন্ট্রোল ফ্ল্যাগের জন্য। তাহলে এবার একটা বিষয় লক্ষ্য করো, তাহলে আমাদের দেখো 80টা ক্যারেক্টারের জন্য আমাদের হেডার ইনফরমেশনের জন্য ব্যবহার করা হয় 2 বাইট এবং টেইলার ইনফরমেশন হিসেবে ব্যবহার করে 2 বাইট। তার মানে আমাদের যেমন এর আগে দেখো অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আমাদের ওভারহেড বিট প্রয়োজন হয়েছিল কয়টা? 2টা বা 3টা। আর এখানে আমাদের প্রয়োজন এই যে দেখো হেডার ইনফরমেশনের জন্য 16 বিট, টেইলার ইনফরমেশনের জন্য 16 বিট, মোটের উপরে কত 32টা বিট আমাদের অতিরিক্ত প্রয়োজন হয়। এই 32টা বিট পাঠানো হয় কেন? দেখো এই যে আমরা যখন এই রিসিভার মেসেজ গ্রহণ করবে কি করবে না, বা এই যে ক্লকস দিবে সেই ক্লকের সাথে হেডার ইনফরমেশনের সিনক্রোনাইজ ঘটানোর জন্য আমাদের হেডার ইনফরমেশনটা ব্যবহার করা হয়, টেইলার ইনফরমেশনটা ব্যবহার করা হয় কমিউনিকেশনটা সমাপ্তি করার জন্য। অথবা আরেকটা বিষয় চলে আসে যে কমিউনিকেশনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, ঠিক আছে, আমি 80টা বিট পাঠাইলাম, একটা বিট বেশি হয়ে গেছে অথবা কম হয়ে গেছে অথবা পরিবর্তন হয়ে গেছে, তাহলে এই ভুলটাকে সংশোধন করার জন্য আমাদের ব্যবহার করা হয়ে থাকে টেইলার ইনফরমেশন। যেমন এখানে ফিল্ড ব্যবহার করা হয়ে থাকে, এই কন্ট্রোল ফ্ল্যাগে আমাদের এখানে ওই সংশোধন করার জন্য এখানে কন্ট্রোল ফ্ল্যাগটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে যে সংশোধন করার জন্য যে বিটটা ব্যবহার করা হয়ে থাকে সেটাকে আমরা প্যারিটি বিট বলে থাকি। এগুলো তোমরা যখন আইসিটি বিষয় নিয়ে অনার্স বা মাস্টার্স করবা বা ইঞ্জিনিয়ারিং পড়বা তখন তোমরা আসলে এই বিষয়গুলো ভালো শিখতে পারবে। তো এই প্যারিটি বিট নিয়েও পরে একটু আলোচনা আছে 3য় অধ্যায়ে, তখন আমরা আরো বেশি আলোচনা করব। তাহলে আমরা আপাতত জেনে নিই যে এখানে হেডার ইনফরমেশনটা যে কাজে ব্যবহার করা হয় তোমার হলো এই যে সেন্ডার যে বিটটা পাঠাচ্ছে তার সাথে রিসিভারের যে একটা ক্লক পাঠাচ্ছে এটার সাথে একটা সিনক্রোনাইজ ঘটানোর জন্য হেডার ইনফরমেশন ব্যবহার করা হয়। টেইলার ইনফরমেশনটা ব্যবহার করা হয় হলো তোমার হলো কমিউনিকেশনটাকে বন্ধ করার জন্য, অর্থাৎ এটা যখন রিসিভার পেয়ে যাবে টেইলার ইনফরমেশন তখন সে বুঝবে যে আর কোনো বিট নাই। আবার কোনো ভুল হলে সেই ভুলটাকে সংশোধন করার জন্য কিন্তু টেইলার ইনফরমেশন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই হলো তোমার হলো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। আরেকটা বিষয় দেখো, এই যে একটা ব্লক যাওয়ার পরে আরেকটা ব্লক যখন যাবে তখন মাঝখানে কিন্তু বিরতির কিছু সময় রয়েছে। এই বিরতির সময় সব সময় এখানে সমান হয়, এখানে কি হয় সমান হয়। তাহলে দেখো একটা বিষয় এখানে যেমন অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বিরতির সময়টা সমান হয় না, যার ফলে ডেটা ট্রান্সমিশন গতি অনেক কম। সিনক্রোনাসের ক্ষেত্রে এখানে যেটা হয় কি তোমার হলো এখানে এখানে মনে করো যে ব্লকের মাঝের বা বিরতির সময়টা সমান রাখা হয়েছে এবং এখানে প্যাকেট আকারে যেহেতু ডেটা একসাথে পাঠানো হয় কাজে এখানে সময়টা কম লাগে, ডেটা ট্রান্সমিশনের গতিটা এখানে বেশি হয়। আবার এর কিছু কিন্তু অসুবিধাও রয়েছে, যেমন একটা অসুবিধা বলতে পারি যেমন এই যে প্রাইমারি মেমোরি এখানে ইউজ করতে হয়। প্রাইমারি মেমোরি ব্যবহার করার কারণে এর কিন্তু খরচটাও বেড়ে যায়, যেখানে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আমাদের প্রাইমারি মেমোরির প্রয়োজন হয় না, যার ফলে কিন্তু আমাদের খরচটাও তুলনামূলকভাবে কম হয়। তো আমরা এগুলো একটু আরো ডিটেলস দেখি। তো
তো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হলো কি, যেমন ওই যে ক্যারেক্টারগুলোকে ব্লক আকারে ভাগ করে তারপরে একটা করে ব্লক ট্রান্সমিট করা হয়ে থাকে। আর এখানে আমরা যে বললাম যে প্রতিটি ব্লকে কমপক্ষে 80 থেকে 132টি আমাদের ক্যারেক্টার থাকে এবং এর সাথে একটা হেডার ইনফরমেশন থাকে এবং শেষে একটি টেইলার ইনফরমেশন থাকে, সবগুলোই আসলে 2 বাইটে হয়। তো দূরবর্তী স্থানে ডেটা আদান প্রদান করার ক্ষেত্রে আসলে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের জন্য এটা ব্যবহার করা হয়। তো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা হলো ডেটা ট্রান্সমিশনের গতি অনেক বেশি। এরপরে হলো অ্যাসিনক্রোনাসের তুলনায় এর দক্ষতা কিন্তু অনেক বেশি। তারপরে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের অসুবিধা, এর কিছু অসুবিধাও রয়েছে। প্রেরক স্টেশনে প্রাথমিক স্টোরেজ প্রয়োজন হয়, যে কথাটা আমি একটু আগেই বললাম, এবং এটি তুলনামূলকভাবে ব্যয়বহুল। তো ডেটা ট্রান্সমিশন মেথড দেখো, এরপরে হলো আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। তো আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশনটা হলো কি, যে অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাসের একটি মিশ্র পদ্ধতি। এই মিশ্র পদ্ধতিটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। তো আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশনে আসলে তোমার অ্যাসিনক্রোনাস পদ্ধতি যেমন স্টার্ট ও স্টপ বিটের মাঝখানে, সিনক্রোনাস পদ্ধতিতে ব্লক আকারে ডেটা ট্রান্সমিট করা হয়। তার মানে এই যে আমরা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে দেখলাম কি, একটা ক্যারেক্টার এবং অপর একটি ক্যারেক্টার পাঠানোর মাঝে একটা বিরতির সময় ছিল, ওই সময়ের মধ্যে কি করা হয়, সিনক্রোনাস পদ্ধতি প্রয়োগ করে একটা করে ব্লক পাঠানো হয়। আচ্ছা, আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশনটা নরমালি আমরা ব্যবহার করে থাকি রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন বলতে আমরা বুঝি, যেমন তোমরা ক্রিকেট খেলা দেখো, লাইভ দেখো না, তো লাইভ খেলার ক্ষেত্রে আসলে দেখো তোমরা সরাসরি লাইভ দেখতে পাও। তো এক্ষেত্রে তারপরে কোনো যখন তোমরা ভিডিও কনফারেন্সিং করো, তখন ওই ডেটা আদান প্রদানের ক্ষেত্রে কিন্তু আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডটা ব্যবহার করা হয়, যার ফলে দেখবে যে এটা সঙ্গে সঙ্গে ডেটা আদান প্রদান হয়। মানে যেটা ইনস্ট্যান্ট করছে সেই ডেটাটা, মানে মনে করো ক্রিকেট খেলায় বল করতেছে, সেই বলটা তুমি ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছ। সময়ের পার্থক্য কিন্তু খুবই কম, নাই বললেই চলে, যদি নেটওয়ার্ক প্রবলেম না হয় তাহলে দেখবা যে নাই। এই যে এখন তোমরা ভিডিও দেখতেছো, তাই না, এখন সরাসরি লাইভ দেখছো, এটাও কিন্তু আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডে তোমার কাছে আসলে এই ভিডিও স্ক্রিনগুলো তোমার কাছে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এইখানে মূলত কি করা হয়েছে জানো, এই যে আমরা অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের ক্ষেত্রে যে আমরা বিরতির সময়টা কিছুটা দেখলাম, এখানে আইসোক্রোনাসের ক্ষেত্রে এই ইন্টারভেলটা শূন্যের কাছাকাছি করা হয়েছে, অর্থাৎ এই বিরতির সময়টা খুব মানে সর্বনিম্ন করা হয়েছে, যার ফলে আসলে আমাদের ভিডিওগুলো একদম মানে ক্লিয়ার দেখতে পাই, বা মনে করো যে ইনস্ট্যান্ট আমরা যে ভিডিওটা এখানে করছি সেটা তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছ, যেহেতু মাঝখানের বিরতির সময়টা ক্ষুদ্র করা হয়েছে। তো এক্ষেত্রে আসলে বিষয়টা কি হয়, এখানে বিরতির সময়টা নেই বললেই যেহেতু চলে, কাজে এই কমিউনিকেশনটাকে আমরা এই রূপে দেখাইতে পারি। দেখো, আমরা যে ভিডিও ফাইলটা এখানে পাঠাই, মনে করো এটা একটা ভিডিও ফাইল, তো এটা হলো আমাদের মূল ডেটা, ঠিক আছে, এই ডেটা। তো এই ডেটা পাঠানোর জন্য জাস্ট আমাদের এই যে এখানে জাস্ট স্টার্ট হবে, এখানে স্টার্ট আর এখানে হলো স্টপ। তো যখন স্টার্ট হবে তখন আমাদের যতগুলো ডেটা আছে যেতেই থাকবে। তার মানে এখানে কোনো ইন্টারভেল সময়টা নেই, অর্থাৎ যে বিরতির সময় সেটা একদম শূন্যের কাছাকাছি। তো আইসোক্রোনাসটা বুঝতে পেরেছো, অর্থাৎ এই পদ্ধতিতে কি হয় যে বিরতি অর্থাৎ ডেটা ট্রান্সমিশনের যে টাইম ইন্টারভাল সেটা শূন্যের কাছাকাছি বা সর্বনিম্ন করা হয়। তো এরপরে আমরা দেখব হলো ডেটা ট্রান্সমিশন। আচ্ছা, তো আমরা এগুলো ব্যবহার করে থাকি, দেখো মাল্টিমিডিয়া কমিউনিকেশন, যেমন অডিও ভিডিও কল, সরাসরি টিভি সম্প্রচারের ক্ষেত্রে আমরা আসলে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডটা ব্যবহার করে থাকি। এরপরে আমরা দেখব হলো ডেটা ট্রান্সমিশন দক্ষতা। তো ডেটা ট্রান্সমিশন দক্ষতা, একটু আগে আমরা বলছিলাম যে দক্ষতা আসলে কি। তো দেখো, দক্ষতা বিষয়টা হলো যে আমরা প্রকৃত যে ডেটাটা আমরা পাঠাতে চাচ্ছি, ডেটার ক্ষেত্রে আমরা দক্ষতা দেখব, ফিজিক্সের ক্ষেত্রে তো তোমরা দক্ষতা দেখেইছো, কার্যক্ষমতা যেটা বলে। তো দেখো, ডেটা ট্রান্সমিশনের দক্ষতা কি, প্রকৃত ডেটার পরিমাণ ও মোট ট্রান্সমিশনকৃত ডেটার পরিমাণের অনুপাতকে ডেটা ট্রান্সমিশন দক্ষতা বলে। এটাকে যদি আমরা গাণিতিকভাবে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা পাই এটাই দক্ষতাকে এটা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটাই ইকুয়াল টু প্রকৃত ডেটা ডিভাইডেড বাই মোট ডেটা। তার মানে আমরা যে ডেটাটা পাঠাতে চাচ্ছি সেটা হলো প্রকৃত ডেটা, এবং এই ডেটা পাঠাতে গেলে
আমাদের কি করতে হয়, কিছু অতিরিক্ত বিট সংযোজন করে পাঠাতে হয়। এবং এই দুইটার অনুপাতকে যদি আমরা 100% দ্বারা গুণ করি তাহলে সেটা আমাদের হয় কি ডেটা ট্রান্সমিশন দক্ষতা। আসলে এই বিষয়টাকে আমরা এইরূপে চিন্তা করতে পারি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেক সময় টাকা লেনদেন করে থাকো, যেমন বিকাশে বা নগদে তোমরা টাকা লেনদেন করো। তো তোমার বন্ধু তোমাকে 1000 টাকা সাপোজ তোমার কাছ থেকে চেয়েছে, তো তুমি তোমার বন্ধুকে 1000 টাকা যখন পাঠাও, তো তোমার বন্ধু 1000 টাকা যদি পাওয়াতে চাও তাহলে তোমাকে কি করতে হয়, আরো অতিরিক্ত 20 টাকা সংযোজন করে পাঠাতে হয়। তাহলে তুমি এখানে টোটাল পাঠালে কত, 1020 টাকা, আর তোমার বন্ধু কত টাকা পাবে, তাহলে 1000 টাকা পাবে। তাহলে দেখো এই যে মোট যত টাকা পাঠিয়েছো সেটাই হলো মোট ডেটা, আর তোমার বন্ধু যে টাকাটা রিসিভ করেছে সেটাই হলো প্রকৃত টাকা। আর তাহলে মাঝের 20 টাকা কই গেল, এটা আমাদের সিস্টেম লস। এই সিস্টেম লসের কারণে আমাদের এই 20 টাকা লস হয়, তাই না? তো এটাকে আমরা বলছি আসলে ডেটা ট্রান্সমিশনের দক্ষতা। এরপরে দেখো প্রকৃত ডেটা বলতে যে ডেটা ট্রান্সমিট করা হয় তাকেই আমরা বুঝি, আর মোট ডেটা বলতে প্রকৃত ডেটা, এবং প্রকৃত ডেটার সাথে আমরা অতিরিক্ত যে প্রয়োজনে যে অতিরিক্ত বিটগুলো যোগ করি তার সমষ্টিকে আমরা বুঝি। তো আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ও সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে 10 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে দক্ষতা বের করা শিখব। তাহলে দেখো আমরা আমাদের কোশ্চেনটা তোমরা লক্ষ্য করলে কিনা, 10 কিলোবাইট। তাহলে আমরা দেখো 10 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে আমরা কি করব, দক্ষতা বের করব। কোন পদ্ধতির, অ্যাসিনক্রোনাস ও হলো সিনক্রোনাস পদ্ধতির দক্ষতা বের করব। তাহলে ফার্স্ট আমরা দেখো আমরা অ্যাসিনক্রোনাস পদ্ধতির ক্ষেত্রে আগে বের করব, অ্যাসিনক্রোনাস পদ্ধতির ক্ষেত্রে। তো দেখো অ্যাসিনক্রোনাস পদ্ধতির ক্ষেত্রে দেখো আগে আমরা 10 কিলোবিট ইকুয়াল টু কত বিট সেটা বের করার চেষ্টা করি। দেখো আমরা জানি যে 10 কিলো বাইট, তো এটাকে যদি আমরা শুধু বাইটে রূপান্তর করি তাহলে দেখো আমরা এসআই পদ্ধতিতে বের করলে 10 ইন্টু 1000, এটা আমরা পেয়ে গেলাম বাইট। এবার এটাকে যদি আমরা কি করি, 8 দ্বারা গুণ করি তাহলে আমরা পেয়ে যাই হলো বিট। তাহলে আমাদের টোটাল বিট কত দাঁড়ায়, 80,000 বিট। তাহলে দেখো আমরা 80,000 বিট কিন্তু পাঠাতে চাচ্ছি, অর্থাৎ এটা এই প্রশ্নে যে 10 কিলোবিট ডেটা আদান প্রদান, কিলোবাইট আদান প্রদান বলতে আমরা কতগুলো বিট আদান প্রদানের কথা চিন্তা করছি, 80,000। তাহলে আমরা 80,000 বিট পাঠাতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো অ্যাসিনক্রোনাস পদ্ধতির ক্ষেত্রে আমরা একটা ক্যারেক্টার পাঠাতে গেলে আমাদের অতিরিক্ত কয়টা বিট প্রয়োজন হচ্ছিল, 3টা, অর্থাৎ ওভারহেড বিট প্রয়োজন আমাদের 3টা, অর্থাৎ আর একটা ক্যারেক্টার ইকুয়াল টু কত বিট, 8 বিট। তার মানে 8 বিটের জন্য আমাদের দরকার হয়েছিল কত, 3টা ওভারহেড বিট বা অতিরিক্ত বিট, তাই তো। তাহলে দেখো তাহলে 8 বিটের জন্য আমাদের প্রয়োজন ওভারহেড বিট প্রয়োজন কয়টি, 3টি। আমাদের 3 বিট প্রয়োজন 3 বিট প্রয়োজন। তো দেখো আমাদের একটা বিটের জন্য আমাদের প্রয়োজন হবে কত, 3 ডিভাইডেড বাই কত, 8 বিট। তাহলে দেখো অতএব আমরা পাঠাতে যাচ্ছি কত, 80,000। তাহলে এই 80,000-এর জন্য আমাদের 80,000 বিটের জন্য আমাদের ওভারহেড বিট প্রয়োজন কত, 3 ইন্টু বেশি, তাই না। তাহলে আমাদের এই যে 80,000 ডিভাইডেড বাই 8, তো আমরা এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত দাঁড়ায়, 30,000 বিট আমাদের অতিরিক্ত প্রয়োজন। তাহলে দেখো আমাদের মোট ডেটা কত হচ্ছে, তাহলে মোট ডেটা হচ্ছে আমাদের এই যে অতিরিক্ত হলো 80,000 আর মোট হলো কত, অতিরিক্ত 30,000, মোট হলো 80,000। তাহলে এই যে 80,000 প্লাস কত, 30,000 এতগুলো আমাদের বিট প্রয়োজন। তাহলে দেখো টোটাল
1,10,000 1,10,000 বিট আমাদের মোট প্রয়োজন। তাহলে 80,000 বিট যদি একটু লক্ষ্য করেন, একটু 80 আমরা যদি দেখো, আমরা যদি 80,000 বিট পাঠাতে চাই তাহলে আমাদের প্রয়োজন হলো কত? 1,10,000 বিট আমাকে পাঠাতে হবে। তাহলে দেখো আমাদের সূত্রটা কি ছিল? এটা হচ্ছে প্রদত্ত ডেটা ছিল, প্রদত্ত ডেটা, আচ্ছা এখানে না এখানে লিখি। তো দেখো আমাদের এটা ইকুয়াল টু ছিল কি? প্রদত্ত ডেটা ডিভাইডেড বাই প্রকৃত ডেটা, সরি মোট ডেটা। এখানে আমাদের মোট ডেটা ইন্টু 100%। তো দেখো মোট প্রদত্ত ডেটা আমরা কত পাঠাতে চেয়েছি? 80,000। তাহলে এটা আমাদের প্রদত্ত ডেটা, 80,000 ইন্টু ডিভাইডেড বাই কত? মোট ডেটা। মোট ডেটা কত পেলাম আমরা? মোট ডেটা পেয়েছি আমরা 1,10,000। 1,10,000। তো দেখো এবার, তাহলে দেখো ইন্টু 100%। তো এটা যদি আমরা ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে আসলে 72.73 এত পার্সেন্ট। তাহলে দেখো অ্যাসিনক্রোনাস পদ্ধতির দক্ষতা হলো 72.72%। এবার দেখো আমরা সিনক্রোনাস পদ্ধতির ক্ষেত্রে বের করা শিখব। সিনক্রোনাস পদ্ধতির ক্ষেত্রে, ওকে। তো দেখো সিনক্রোনাস পদ্ধতির ক্ষেত্রে কি ঘটনা ঘটে? সিনক্রোনাস পদ্ধতির ক্ষেত্রে আমাদের ওই একই সংখ্যক বিট আমরা পাঠাবো। তাহলে দেখো সিনক্রোনাস পদ্ধতির ক্ষেত্রে আমরা ধরে নিব ব্লক সাইজ, ধরি আমাদের ব্লক সাইজ আমরা ধরে নিলাম, মনে করো 80 ক্যারেক্টার। তাহলে 80 ক্যারেক্টার ইকুয়াল টু আসলে কত? 8 বিট, দ্যাট মিনস 640 বিট, 640 বিট। তাহলে আমাদের 640টা অতিরিক্ত বিট, আমরা এই 80 সাইজে যদি একটা ক্যারেক্টার পাঠাতে চাই তাহলে আমাদের কতগুলো বিট পাঠাতে হয়? 640। আর তাহলে আমরা একটু আগেই দেখলাম যে ব্লক সাইজ 80 হলে তার সাথে আমাদের কি করতে হবে? একটা হেডার ইনফরমেশন আর একটা হলো টেইলার ইনফরমেশন। হেডার ইনফরমেশনের জন্য কত? 16, এবং টেইলার ইনফরমেশনের জন্য 16 বিট। তাহলে মোট কতগুলো ওভারহেড বিট প্রয়োজন? মোট হলো 32টি, তাই না? তাহলে আমাদের 640 এগেইনস্টে আরেকবার দেখো তোমরা, এই যে আমরা এখানে হেডার ইনফরমেশন যোগ করছিলাম 16 বিট, আর এখানে আমরা দেখো টেইলার ইনফরমেশন যোগ করছিলাম কত? 16 বিট, আর আমরা এখানে 80 ক্যারেক্টার পাঠাচ্ছিলাম। তাহলে 80 ক্যারেক্টার ইকুয়াল টু কত? 640। তাহলে 640টার জন্য আমাদের প্রয়োজন 16 প্লাস 16 মানে 32টি। তাহলে দেখো, তাহলে 640 বিটের জন্য বিট এর জন্য ওভারহেড বিট প্রয়োজন কত? আমাদের প্রয়োজন হলো 32 বিট। তাহলে দেখো আমাদের 1 বিটের জন্য ওভারহেড বিট প্রয়োজন কম হবে। তাহলে 32 ডিভাইডেড বাই কত? 640। এরপরে আমাদের দেখো কত আমাদের হলো, আমরা পাঠাতে চাচ্ছি কত? 80,000। তাহলে 80,000-এর জন্য আমাদের ওভারহেড বিট প্রয়োজন কত? একটু আমরা দেখি। তাহলে এই যে 32 ইন্টু 80,000 ডিভাইডেড বাই কত? 640। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে দেখো কত হয়? 2, তাহলে এটা হয় কত? 4000। তাহলে আমাদের অতিরিক্ত প্রয়োজন হলো 4000 বিট। তাহলে আমাদের মোট কতগুলো বিট পাঠাতে হচ্ছে? 80,000 প্লাস কত? 4000। তাহলে আমাদের মোট কতগুলো লাগতেছে এবার? 84,000। আমাদের 84,000 বিট লাগতেছে। তাহলে এবার আমাদের দক্ষতাটা কত হবে দেখো। এবার আমাদের দক্ষতা হবে এটা ইকুয়াল টু, আমরা মোট পাঠাতে চেয়েছি কত? 80,000। তাহলে 80,000 প্রদত্ত বিট এটা আমরা পাঠাতে চেয়েছি, আর মোট ডেটা আমাদের কত হবে? এই যে 84,000। তাহলে এই যে 84,000 ডিভাইডেড বাই কত? 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত হয়?
আমাদের 95 পয়েন্ট সামথিং কিছু, মনে করো যে 2-3%। তো এখন দেখো এই যে দক্ষতা, অ্যাসিনক্রোনাসের দক্ষতা একই সংখ্যক বিট আমরা পাঠাচ্ছিলাম 10 কেবি, সেটা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে দক্ষতা হলো 72.73%, আর সিনক্রোনাসের ক্ষেত্রে হলো কত 95.23%। তাহলে দেখো একটা বিষয়, তাহলে অ্যাসিনক্রোনাসের চেয়ে সিনক্রোনাসের দক্ষতা অনেক বেশি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখব, দেখো অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস পদ্ধতির সিস্টেমের মধ্যে পার্থক্য। তো অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের মধ্যে যে পার্থক্যগুলো আছে, অলরেডি আমি আলোচনার মধ্যে এগুলো আলোচনা করেছি। তাহলে যেমন অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ বা মেমোরির প্রয়োজন হয় না, বাট সিনক্রোনাসের ক্ষেত্রে প্রয়োজন হয়। তারপরে দুটি ক্যারেক্টার মাঝখানের সময় কি হয়, সমান হয় না, বাট দুটি ব্লকের ক্ষেত্রে মাঝখানের সময়টা সমান হয়। তারপরে ডেটা চলাচলের গতিটা কম, এখানে বেশি। আর আমরা একটু আগেই দেখলাম যে দক্ষতা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কম, আর হচ্ছে সিনক্রোনাসের ক্ষেত্রে দক্ষতা বেশি। কোশ্চেনটি তোমাদের বোর্ড পরীক্ষায় খুবই আসে, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে। তো আজকে আমরা যা শিখলাম এর উপরে আমরা একটু মূল্যায়ন করে নিই যে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের জন্য, ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখা হয় কোন পদ্ধতিতে? তাহলে অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, ব্রডকাস্ট, তারপরে হলো ইউনিকাস্ট। তাহলে দেখো আমাদের সঠিক উত্তরটি হবে আসলে আইসোক্রোনাস। তাহলে আইসোক্রোনাস পদ্ধতিতে আমাদের কি করা হয়, আমাদের ডেটা ট্রান্সমিশন দিলে সর্বনিম্ন রাখা হয়। তারপরে নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বোঝায়? সরি, এখানে আসলে স্টার্ট স্টপ ট্রান্সমিশন হবে এই জায়গাটাতে। এখানে যেটা হবে স্টার্ট স্টপ ট্রান্সমিশন। আমি আরেকবার বলছি, স্টার্ট স্টপ, স্টার্ট অবলিক স্টপ ট্রান্সমিশন। আচ্ছা, খ নম্বর দেখো, এখানে খ স্টপ ট্রান্সমিশন। এরপরে ঘ নম্বরে স্টার্ট ট্রান্সমিশন, ঘ নম্বরে লিনিয়ার ট্রান্সমিশন। সঠিক উত্তরটি হবে স্টপ ট্রান্সমিশন। না সরি, এটা ক নম্বর হবে, স্টার্ট অবলিক স্টপ ট্রান্সমিশন। সঠিক উত্তরটি হবে ক। আচ্ছা, এরপরে দেখো আচ্ছা, এরপরে তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে। ডেটা ট্রান্সমিশন কি, প্যারালাল ডেটা ট্রান্সমিশন কি, এরপরে অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের জন্য, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগার কারণ বুঝিয়ে লেখো, কোন ট্রান্সমিশনে ব্লক বা প্যাকেট আকারে ডেটা ট্রান্সমিট করা হয় ব্যাখ্যা করো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করছি। তোমাদের যে প্রশ্নগুলো রাখলাম সেগুলো বাসায় তোমরা এগুলো প্র্যাকটিস করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আসলে এই যে আজকে দ্বিতীয় অধ্যায়টার ক্লাসটা একটা টপিকস রয়ে গেল দ্বিতীয় লেকচারের, তা হলো ডেটা ট্রান্সমিশন মোড। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এই টপিকসটা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের ক্লাসের উপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে ইনবক্স বা ইমেইলের মাধ্যমে জানাইতে পারো। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।